কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। তাই বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি গল্প। আশা করি এই গল্পটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, গল্পটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, তোমরা যারা আমার ইউটিউব থেকে গল্প শোনো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক থেকে এখন গল্প শুনতেছো তারা ফেসবুক পেজটি দয়া করে লাইক দিয়ে দিও। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম আকাশ। আমি আমার ফ্যামিলিতে বড় ছেলে, অর্থাৎ আমার ফ্যামিলিতে আমি, আমার বাবা মা এবং আমার বোন একসাথে থাকি। বন্ধুরা, আমার বয়স 24 বছর এবং আমার বোনের বয়স 20 বছর। আমাদের ফ্যামিলি খুবই রক্ষণশীল। বাবা মা আমাদের সামনে কখনোই বাজে কথা বলতেন না। আমাদের পরিবারে প্রেম, তারপর আমার কোনো মেয়ে বন্ধু থাকবে, আমার বোনের কোনো ছেলে বন্ধু থাকবে, এগুলো একেবারেই নিষিদ্ধ ছিল। সবসময় কড়া শাসনের মধ্যে আমাদেরকে মানুষ হতে হয়েছে। আমি আর আমার বোন বড় হলে বাবা মা সবসময় খেয়াল রাখে যাতে আমাদের মধ্যে দূরত্ব বজায় থাকে। আমার বোনও বাবা মাকে খুব ভয় করে। ও একেবারেই আধুনিক মেয়েদের মতো চলতে পারে না, কিন্তু আমার বাবা মার আড়ালে আমি নিজের মতো সব করি। আমার মেয়ে বন্ধু, তারপর প্রেম থেকে শুরু করে সবকিছুই আমার দিব্যি চলে যায়। কিন্তু আমার বোন চিপিস ছাড়া কোনো কিছুই পড়ে না, কোনো ছেলের সাথে কথা বলে না, এমনকি বাড়িতেও আমার সামনে শরীর ঢাকা ড্রেস পরে থাকে। এমনকি সে আমার সামনে, ইভেন বাবা মার সামনেও গায়ে ওড়না দিয়ে রাখে। আর আমার বোন এমন কোনো আড্ডাতে যায় না যেখানে অন্যরকম কথাবার্তা অর্থাৎ গল্প হয়। এমনিতে সে ছিল খুবই সুন্দরী। তার গায়ের রং ছিল ফর্সা এবং সে ছিল স্লিম। এক কথায় তাকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে প্রথম দেখাতে। কিন্তু ওর ঢোলা ঢালা চিপিসের কারণে ওর ফিগার খুব কম মানুষই জানে। এমনকি আমি বাড়িতে শর্ট প্যান্ট পরে থাকলে ও আমার সামনেও খুব কম আসে। আমার ওটা বড় হয়ে থাকলে, আমি শর্ট প্যান্ট পরলে সেটা বোঝা যায়। তখন মা রাগ করে আমাকে বলে পায়জামা পরতে, আমি পায়জামা পরেই থাকি। যাই হোক বন্ধুরা, এবার আসি আসল ঘটনায়। আমার বোনের কলেজে পরীক্ষা পড়েছিল আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরের এক কলেজে। সেখানে ওকে দিয়ে আসা এবং নিয়ে আসার দায়ভার পড়ল আমার উপর। রোজ সকালে ওকে আমি বাইকে করে নিয়ে যেতাম আর সন্ধ্যাবেলা ফিরিয়ে নিয়ে আসতাম। এভাবেই শেষ পরীক্ষার দিন বিকেলে বেরোনোর সময় শুরু হলো প্রবল বৃষ্টি। বৃষ্টি থামতে থামতে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। প্রায় 30 কিলোমিটার বাইক চালিয়ে ফিরতে হবে। অন্ধকার হয়ে এসেছিল। আমি যতটা পারছিলাম জোরে চালাচ্ছিলাম, কিন্তু ভাঙ্গা রাস্তা থাকায় তা পারছিলাম না। এভাবেই 10-12 কিলোমিটার আসার পর এক নির্জন রাস্তায় দেখি গাছ পড়ে আছে। বাইক নিয়ে পাশ দিয়ে যাওয়ারও কোনো জায়গা নেই, চারদিক ধুধু অন্ধকার। আমি বাইক থামিয়ে গাছটার কাছে এসে দেখলাম সরানো যাবে কিনা, কিন্তু বেশ বড় গাছ হয় একার পক্ষে সম্ভব না। এদিকে বোনের মুখ দেখে বুঝলাম ও বেশ ভয় পাচ্ছে, কিন্তু আমি কি করব? এটা ভাবতে ভাবতে হঠাৎ একদল মানুষ এসে আমার মুখে বস্তা ঢুকিয়ে দিল। তারপর আমার দুটো হাত পা চেপে ধরে বেঁধে ফেলল। আমি চেঁচাতে গেলাম, কিন্তু তারা এক ঘুষি পড়ল আমার মুখে। ওদিকে আমার বোনের গন্ধানি শুনতে পারছিলাম। তার মানে ওরা ওকেও বেঁধে ফেলেছে। আমি আর চেঁচালাম না। এবার কেউ একজন আমার ধাক্কা দিয়ে নিয়ে চলল। প্রায় 10 মিনিট এভাবে চলার পর মনে হয় একটা বাড়িতে আসলাম। দরজা খোলার আওয়াজ পেলাম। ওরা আমায় আর আমার বোনকে ওই অবস্থাতেই ধাক্কা মেলে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। বন্ধুরা, আমার বোনের নাম রিয়া। আমি আস্তে আস্তে ডাকলাম, রিয়া তুই কি ঠিক আছিস? ও জবাব দিল, হ্যাঁ দাদা, আমি ঠিক আছি। কিন্তু ওর গলায় ছিল ভয় আর কান্নার চিহ্ন। আমি একটু নিশ্চিন্ত হয়ে বসলাম। এরা কি চায় জানি না। কিডন্যাপ করেছে যখন টাকা পয়সা তো চাইবেই, তবে প্রাণে না মারলেই হলো। প্রায় 2-3 ঘন্টা কেটে গেল। আমি মাঝে মাঝে রিয়ার সঙ্গে কথা বলে ওকে একটু সাহস জোগানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ছিল মারাত্মক ভয়ে। ওরা আমাদের ফোন দুটো কেড়ে নিয়েছিল। প্রায় 3 ঘন্টা পর দরজা খুলে দিল।
কেউ একজন এসে আমার মাথার বস্তা খুলে দিল, তারপর আমার হাতের বাঁধন খুলে দিল। আমি তাকিয়ে দেখি 3 জন আমাদের সামনে দাঁড়িয়েছে। তার মধ্যে একজন ছিল প্রাপ্তবয়স্ক, অর্থাৎ প্রায় বয়স ছিল 50, আর বাকি দুজনের 30 কি 32 হবে। বয়স্ক লোকটা ছিল কালো আর মোটা, বাকি দুজনকেও দেখতে ভালো না, তবে মোটা না। আমি বললাম, কি চান আপনারা? টাকা? তাহলে আমার বাবাকে জানান, উনি দিয়ে দেবেন, কিন্তু আমাদের ক্ষতি করবেন না দয়া করে। এবার বয়স্ক লোকটা নিচু হয়ে আমার সামনে এসে বসলো, তারপর ধীরে ধীরে বলল, দেখো, আমরা টাকা চাই না, কিডন্যাপ করে টাকা আমরা নেই না, কিন্তু আমাদের ব্যবসায় একটু হেল্প করতে হবে। আমি পুরো অবাক। ব্যবসায় হেল্প? মানে কিসের ব্যবসা? লোকটা এবার হাসলো, সব বলবো সব। আমরা আসলে কিছু ভিডিও বানাই, সেগুলো বিপুল দামে বিদেশে বিক্রি করি। এবার কিসের ভিডিও সেটা তুমি বুঝে গেছো। আমি বুঝলো না বোঝার ভান ধরে বসে আছি, আর আমার বোন অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটা এবার বলল, তোমাদের মতো ইয়ং কাপল সুন্দরদের ধরে এনে ভিডিও বানিয়ে বিক্রি করি, কিন্তু বিশ্বাস করো, আমরা সেই কাপলদের গায়ে ফুলের টাচও দিই না। যা করে তারাই করে, তারপর তাদের ছেড়ে দিয়ে আসি সসম্মানে। আমি বললাম, কিন্তু আমরা তো কাপল নই, ভাই বোন। ও এখানে এসে সবাই এমন বলে বাঁচার জন্য, কিন্তু আমরা সত্যি ভাই বোন। আমি তাড়াতাড়ি আমার প্যান্ট থেকে, অর্থাৎ প্যান্টের পকেট থেকে আমার ভোটার আইডি কার্ড এবং আমার বোনের কলেজের আইডি কার্ড তাদেরকে দেখালাম, আর বললাম, দেখুন, আমাদের বাবার নাম এক। লোকটি ভালো করে দুটো কার্ড দেখে চিন্তিত মুখে পাশে লোকটার কানে কানে কিছু বলল, সেও লোকটার কানে কানে কিছু বলল। এবার লোকটি আমাদের দুজনের কার্ড ফেরত দিয়ে বলল, দেখো, আমাদের কাল একটা ভিডিওর অর্ডার আছে, সেটা দিতে না পারলে আমরা একটা ভালো পার্টি হারাবো, তাই কিছু করার নেই, তোমাদের কি করতে হবে। আমার বোন কেঁদে উঠল, আমি চেঁচিয়ে উঠলাম, প্লিজ এমন করবেন না, আপনাদের এই ভিডিও বেচে যত টাকা আসবে আমরা দিয়ে দেব। এবার পাশের লোকটি বলল, ভাই, টাকা থেকে বড় কথার দাম, কথা না রাখলে এই লাইনে ব্যবসা করা যায় না। ভিডিও না দিতে না পারলে এরপর আমাদের আর অর্ডার দেবে না, কিন্তু আমরা ছোট থেকে এভাবে বড় হইনি, আমাদের পক্ষে একে অপরের সাথে এসব করা কখনোই সম্ভব না। এবার লোকে দাঁত বের করে হি হি হা হা করে হেসে উঠল। একবার সব খুলে দিলে ঠিক হয়ে যাবে। এবার রিয়া চেঁচিয়ে বলল, না না, কখনোই না, আমার পক্ষে সম্ভব না। লোকটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, দেখো, তোমাদেরকে অনুরোধ করতে কিডন্যাপ করে নি, হয় ভিডিও বানাও, না হলে আমার এই চালাচুলো তোমার বোনের সাথে ফুল সজ্জা করে তারপর উপরে পাঠিয়ে দেবে। এবার আরেকজন বলে উঠল, গুরু, এদের সব কেড়ে নিয়ে যাই, একটু পর এমনি লজ্জা কেটে যাবে। তখন গুরু বলল, হ্যাঁ, তুই ঠিক বলছিস। গুরু মাথা নাড়ল। এবার বাকি দুজন প্রথমে আমার থেকে সব কেড়ে নিল এবং এরপর আমার বোনের থেকে সব কেড়ে নিয়ে দরজা লাগিয়ে চলে গেল। যাওয়ার আগে তারা বলে গেল, রেডি থাকো, 1 ঘন্টা পর শুটিং শুরু হবে। আমি আমার বোনের দিকে তাকালাম, ওকে দেখলাম ও গুটিসুটি হয়ে বসে আছে, কিন্তু ওর সৌন্দর্য আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। ওর গায়ের রং যেমন ছিল দুধে আলতা ফর্সা, ঠিক তেমনই ওর বাকি সবকিছু। আমিও নিজেকে খুব চেপে শক্ত করে বসেছিলাম, কিন্তু আমার বোন এতক্ষণ আমার দিকে তাকাচ্ছিল না, কিন্তু একবার তাকিয়েই আমাকে দেখে ও অবাক হয়ে বলল এবং বিস্ময় চেপে বলল, ছি দাদা, নিজের বোনকে দেখে তোর এই অবস্থা, বাবা মা জানলে কি ভাববে। আমি তখন আমার ওটা থেকে হাত ছড়িয়ে বললাম, এর জন্য তুই দায়ী, এত সুন্দর তুই, তোকে যেন দেখে আমি ভুলে যাচ্ছি যে তুই আমার বোন। এবার লজ্জা পেয়ে ও মাথা নিচু করে বলল, তারপর বলল, আমি কি সত্যি সুন্দর দাদা? আমি ওর কাছে গিয়ে এগিয়ে এসে বললাম, জীবনে আয়নায় নিজেকে দেখিসনি, আর গুণ তুই। আমার কথা তো ছাল, বাবা দেখলেও হয়ে যাবে। ছি, এসব তুই কি বলছিস? ও বেশ লজ্জা পেল। আমি দেখলাম ও আমার দিকে কেমন যেন ভাবে তাকিয়ে আছে। এবার আমি ওকে বললাম, দেখ রিয়া, আমরা ওদের কথা না শুনলে ওই দুটো নোংরা লোক তোর সাথে নোংরামি করবে, এমনকি মেরেও ফেলতে পারে, তাই তার চেয়ে ভালো আমরা দুজন করে ওদেরকে ভিডিও দিয়ে দিই না। রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুই ঠিক বলছিস,
তুই ঠিক বলেছিস দাদা, কিন্তু দাদা তুই হলেও যথেষ্ট হ্যান্ডসাম, আমার নিজের লোক, তাই ওদের করার থেকে তোকে দেওয়াই ভালো। আমি ওর কথায় আরো কাছে সরে আসলাম, তারপর ওর হাঁটু দুটো সরিয়ে দিয়ে বললাম, এই তুই বুঝেছিস, এবার তোর সব কিছু দেখি। ইয়ে উঠে দাঁড়ালো, দেখ আমায়। আমি অবাক হয়ে আমার ছোট বোনকে দেখছিলাম, ও যে কত সুন্দর তা আমার ধারণায় ছিল না। যাই হোক বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। তোমরা যারা দ্বিতীয় পর্ব শুনতে আগ্রহী তারা অবশ্যই কমেন্টে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। বন্ধুরা, এতদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।